ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার ফ্রেঞ্চ রেভলিউশনের উপর। ফ্রেঞ্চ রেভলিউশনের চ্যাপ্টারে যে সন্ত্রাসী রাজত্ব কাল সে সম্পর্কে আলোচনা করব। সন্ত্রাসী রাজত্ব কাল ইংরেজি টার্মটা হলো রেন অফ টেরর। রেন অফ টেরর ইউরোপের ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা। ফরাসি বিপ্লবের পর 1790-এর পর 1793 সালের একটি উল্লেখযোগ্য ঘটনা। 1793 সালে ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড হয় এবং তাকে 1793 সালে 21শে জানুয়ারি গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়। তাকে হত্যা করার ফলে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা অত্যন্ত জটিল আকার ধারণ করে ফ্রান্সের আভ্যন্তরীণ ক্ষেত্রে। অন্যদিকে ইউরোপের বিভিন্ন দেশের রাজারা ফ্রান্সকে আক্রমণ করতে উদ্যোগী হয় এবং ফ্রান্স আক্রান্ত হয়। তাই ফ্রান্সে এই আভ্যন্তরীণ সংকট, ফ্রান্সের অভ্যন্তরে যে বিদ্রোহ দেখা দিয়েছে, তার পাশাপাশি বৈদেশিক আক্রমণ ঘটেছে, এই পরিস্থিতিতে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব, সন্ত্রাসের শাসন জারি হয়। রেন অফ টেরর অর্থাৎ সন্ত্রাসের রাজত্ব, এটা কী ধরনের রাজত্ব সে বিষয়ে তোমাদের জানা দরকার। দেখো, সন্ত্রাসের রাজত্ব হলো এরকম যে বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে আটক করা হয়েছে। ল অফ সাসপেক্টেড যে আইন, অর্থাৎ সন্দেহের আইন, এই আইনের মাধ্যমে রাজপথ থেকে যে কোনো মানুষকে ধরে নিয়ে এসে বিপ্লবের বধ্যভূমি গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়েছে। এই সন্ত্রাসের রাজত্ব 1793 সালে শুরু হয় এবং এই রাজত্ব 13 মাস ধরে চলে। এই 13 মাসে 50,000 নাগরিককে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে ষোড়শ লুইয়ের স্ত্রী রানী আতোয়ানেতকে। হত্যা করা হয়েছে গিলোটিন যন্ত্রে বৈজ্ঞানিক বেইলিকে। জিরোন্ডিন দলের সদস্য মাদাম রোলাকে হত্যা করা হয়। ব্রিশো, বার্নেভ এবং জ্যাকোবিন দলের নেতা হিবার্ট ড্যান্টন প্রমুখকে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়। ল অফ সাসপেক্ট অর্থাৎ সন্দেহের আইন, এর মাধ্যমে 3 লাখ মানুষকে, ফ্রান্সের 3 লাখ মানুষকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। বহু মানুষকে খুঁজে পাওয়া যায়নি এই রাজত্বের সময়। সন্ত্রাসের রাজত্বের প্রয়োজন ছিল এবং এই রাজত্বের একটা ইতিবাচক দিকও আমরা লক্ষ্য করেছি। ফ্রান্সে গৃহযুদ্ধ চলছে, ফ্রান্স নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত, প্রতি বিপ্লবী কার্যকলাপ চলছে, অর্থাৎ বিপ্লবকে
ধ্বংস করার জন্যে চেষ্টা হচ্ছে। জিনিসপত্রের দাম খুবই বৃদ্ধি পেয়েছে। শ্রমজীবী মানুষ, তাদের সর্বনিম্ন মজুরি দেওয়া দরকার, মিনিমাম ওয়েজ দরকার তাদের, সেই ওয়েজ দেওয়া হয়নি। সন্ত্রাসের রাজত্বের মাধ্যমে এই মজুরি আইন পাশ করা হয়েছে, নিম্ন মজুরি আইন। এর মাধ্যমে গরিব মানুষেরকে নিম্ন মজুরি দানের ব্যবস্থা করা হয়েছে। আর এই সন্ত্রাসের রাজত্বের কয়েকজন বিখ্যাত নেতা ছিলেন, তারা হলেন হিবার্ট, ড্যান্টন, রোবসপিয়ার। আমরা দেখব যে শেষ অবধি সন্ত্রাসের রাজত্বের ক্ষেত্রে জ্যাকোবিন দলের নেতা রোবসপিয়ার তিনি চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়েছেন এবং তিনি তার একনায়কত্ব প্রতিষ্ঠিত করেছেন। ফ্রান্সের ব্রিটানি প্রদেশের কিছু নেতা সংবিধান সমর্থক সমিতি প্রথমে গঠন করেন। সংবিধান সমর্থক সমিতি এটা শেষে একটা ক্লাবে পরিণত হয়। সংবিধান সমর্থক সমিতির সদস্যরা একটা ক্লাব গঠন করে, ক্লাবের সদস্যরা জ্যাকোবিন সম্প্রদায়ের গির্জাতে একটা ঘরে থাকার ব্যবস্থা করেন এবং জ্যাকোবিন সম্প্রদায়ের যে মঠ, জ্যাকোবিন সম্প্রদায়ের যে ধর্মীয় প্রতিষ্ঠান মঠ, সেখানে তারা একটি ঘরে থাকে এবং সেই ঘরে তারা একটা মিটিং করে এবং সেই মিটিংয়ে যেটা ব্রেটন ক্লাব ছিল, সংবিধান সমর্থক সমিতি ছিল, সেটার নাম পাল্টিয়ে তারা নাম দেন জ্যাকোবিন দল, জ্যাকোবিন পার্টি। তাহলে আমরা দেখছি সংবিধান সমর্থক সমিতি শেষ অবধি এটা জ্যাকোবিন দলে পরিণত হয়। এই দলের প্রভাব প্রতিপত্তি বাড়ে। এই দলের চাঁদা, সদস্য হওয়ার ক্ষেত্রে যে চাঁদা আদায় করা হতো তা খুবই কম এবং এই চাঁদার পরিমাণ কম থাকার ফলে এই দলের জনপ্রিয়তা বাড়ে। গ্রাম শহর বিভিন্ন জায়গায় জ্যাকোবিন দলের শাখা প্রশাখা তৈরি হয় এবং 1793 সালে, এই 1992 সালে এর সংখ্যা কম ছিল, কিন্তু 1793 সালে এর মেম্বার সংখ্যা হয় তোমার 5000। এরা কিন্তু উগ্র এবং শক্তিশালী পার্টি। তারপর জ্যাকোবিন পার্টি আমরা দেখব যে ক্ষমতায় এসছে, 1793 সালে ক্ষমতায় এসছে। ডিরন্ডিস্টরা প্রথমে জাতীয় মহাসভায় ক্ষমতায় ছিল। জাতীয় মহাসভায় যে জিরোন্ডিন দল এবং জ্যাকোবিন দল উভয়েই একসাথে শাসন করা শুরু করে জাতীয় মহাসভার মধ্য দিয়ে। কিন্তু জিরোন্ডিনের সংখ্যা বেশি ছিল, তারা বেশি জনপ্রিয়তা অর্জন করে প্রথমে, কিন্তু শেষে জিরোন্ডিনদের জনপ্রিয়তা কমে যায়। তাদের মধ্যে ক্ষমতার লড়াই চলে জিরোন্ডিন এবং জ্যাকোবিন। শেষ পর্যন্ত জাতীয় মহাসভা ঘোষণা করে যে জিরোন্ডিন সংখ্যা বেশি, তারা কিন্তু খাদ্য অভাব, ফ্রান্সের দ্রব্যমূল্য বৃদ্ধি, এগুলি তারা দূর করতে পারেনি। শেষ পর্যন্ত জাতীয় মহাসভা দুটি কমিটি তৈরি করে। একটা কমিটি হলো গণনিরাপত্তা সমিতি, আরেকটা হলো সাধারণ নিরাপত্তা সমিতি। এই দুটি সমিতির হাতে ক্ষমতা দেয়। শেষ পর্যন্ত জ্যাকোবিনরা এই সমিতি দুটিকে ভেঙে দিয়ে তারা ক্ষমতায় চলে আসে এবং ফ্রান্সে রাজত্ব করে।
13 মাস ধরে। আমরা দেখব যে সন্ত্রাসের রাজত্ব সেই সময়ে ফ্রান্সের বুদ্ধিজীবী যারা তারা সমর্থন করেছিল। সে সময়ে একটা আভ্যন্তরীণ যে বিদ্রোহ দেখা দিয়েছে, দেশের মধ্যে অরাজকতা দেখা দিয়েছে, শান্তি শৃঙ্খলা নেই, পলিটিক্যাল স্টেবিলিটির ব্যাপক অভাব, সেই পরিস্থিতিতে সন্ত্রাসের শাসনের একটা প্রয়োজন ছিল। কিন্তু তারা যেভাবে মানুষের উপরে অত্যাচার শুরু করে এবং গিলোটিন যন্ত্রে সাধারণ মানুষকে হত্যা করেছে, তাতে সন্ত্রাসের রাজত্বের বিপক্ষে জনমত গড়ে ওঠে এবং এই শাসনের অবসান ঘটেছে। তবু আমরা দেখব যে সন্ত্রাসের রাজত্বের অবদান কি আছে কি নেই এ বিষয়ে বিতর্ক আছে। সন্ত্রাসের রাজত্বের পক্ষে যুক্তি আছে, আবার সন্ত্রাসী রাজত্বের বিপক্ষেও যুক্তি আছে। তা আমরা দেখব যে 13 মাসের রেন অফ টেরর অর্থাৎ সন্ত্রাসী রাজত্ব 13 মাস মানে হলো 1793 সালে 2 জুন মাস, জুনের 2 তারিখ, 1793 সালে জুনের 2 তারিখে সন্ত্রাসী শাসন শুরু হয়েছে। আর সন্ত্রাসের রাজত্ব বা শাসন শেষ হয়েছে 1794 সালে 27শে জুলাই। হিসাব করে আমরা 13 মাস পাই। যাই হোক, এই যে তোমার সন্ত্রাসী রাজত্ব রেন অফ টেরর, এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি আছে। আমরা প্রথমেই এর বিপক্ষে যুক্তিগুলি তুলে ধরব। বিপক্ষে ঐতিহাসিক টেইন বলেছেন যে সন্ত্রাসের রাজত্ব ছিল ক্ষমতা লোভীদের রাজত্ব। শুধু তাই নয়, সন্ত্রাসের রাজত্ব সুবিধাভোগী লোভীদের রাজত্ব। এক শ্রেণীর মানুষের একটা চেষ্টা যে আমরা কি করে সন্ত্রাস সৃষ্টি করে নিজেদের স্বার্থ সিদ্ধি করব। সন্ত্রাসের রাজত্বে ব্যক্তিগত যে স্বাধীনতা, মানুষের ব্যক্তি স্বাধীনতা, লিবার্টি, ফ্রিডম বলে কিছু ছিল না। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। আর মানুষের যে সম্পত্তি, প্রপার্টি, তারও কোনো নিরাপত্তা ছিল না। হাজার হাজার মানুষকে রাজপথ থেকে ধরে নিয়ে এসে বদ্ধভূমিতে, বিপ্লবের বদ্ধভূমিতে একটা নির্দিষ্ট স্থানে গিলোটিন যন্ত্র বানিয়ে সেখানে তাদেরকে হত্যা করা হয়েছে। তাই অনেকে বলেছেন যে সন্ত্রাসের রাজত্বে সন্ত্রাসের দ্বারা নিজের সন্তানদের গিলে ফেলেছে। সন্ত্রাসের দ্বারা বিপ্লব নিজের সন্তানকে গিলে ফেলেছে। সন্ত্রাসের রাজত্বের যদি বিপ্লবী আদর্শ হয় তাহলে সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এটা তো ঠিক নয়। নাম্বার টু, ঐতিহাসিক লেফেভার বলেন, লেফেভার কি বলেছেন? লেফেভার বলেছেন যে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল জনগণ নিজেদের হাতে আইন তুলে নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করেছে। কিছু মুষ্টিমেয় ব্যক্তি হঠাৎ করে গজিয়ে উঠেছে, হঠাৎ করে নেতা হয়েছেন। তাদের প্রতি সাধারণ মানুষের সমর্থন ছিল না। এই হঠাৎ করে গজিয়ে ওঠা নেতাদেরকে সাধারণ মানুষ ঘৃণা করত। নাম্বার 3, সন্ত্রাসের রাজত্বের বিপক্ষে 3 নম্বর যুক্তি হলো যে রোবসপিয়ার জ্যাকোবিন দলের সব ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছিলেন। তার কাছের মানুষ ড্যান্টনকেও শেষ পর্যন্ত গিলোটিন যন্ত্রে হত্যা করেছিলেন। দলের অন্যান্য সদস্যকেও তিনি হত্যা করেছিলেন। এই রোবসপিয়ার গির্জার উপাসনা বন্ধ করে দেন। গির্জা হলো একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে খ্রিস্টান ধর্মের ব্যক্তিরা সেখানে উপাসনা করবেন, সেই উপাসনা বন্ধ করে দিলেন এবং বন্ধ করে দিয়ে গির্জাকে যুক্তির মন্দিরে পরিণত করেন। যুক্তির মন্দিরে পরিণত করে যুক্তি দেবীর উপাসনা আরাধনা করার ব্যবস্থা করেন।
তাহলে এখানে একটা ধর্ম, একটা সেন্টিমেন্টের বিষয়, সেটাকে আঘাত দেওয়া, এটা রোজবেয়ার ঠিক করেননি। বহু মানুষের ধর্ম বিশ্বাসে তিনি আঘাত করেছেন। নাম্বার 4 নম্বর অভিযোগ হলো যে সোরাসলুইকে হত্যা যে ঘটনা, পুরাতন তন্ত্রের অবসানের ঘটনা, নাগরিকদের অধিকারের ঘোষণা, সংবিধান সভা, ফ্রান্সের সংবিধান সভা অধিকারের ঘোষণা করেছিলেন যে ব্যক্তিগত স্বাধীনতা হলো জন্মগত অধিকার এবং সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা সৃষ্টি, এই সমস্ত অর্থাৎ সামন্তবাদের অবলুপ্তি, এই যে ঘোষণাগুলি, এই ঘোষণাগুলির সঙ্গে তোমার রোজবেয়ার, সন্ত্রাসের নায়ক রোজবেয়ারের মহাসন্ত্রাস এবং রোজবেয়ারের একনায়কত্বের সঙ্গতি ছিল না। রোজবেয়ার যে একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি যে ভয় সন্ত্রাস সৃষ্টি করেছিলেন সাধারণ মানুষের মধ্যে, সেগুলি আরও ভয়ঙ্কর ছিল, যেগুলি সঙ্গতিপূর্ণ ছিল না সোরাসলুইয়ের হত্যার সঙ্গে, পুরাতন তন্ত্রের ধ্বংসের সঙ্গে এবং সংবিধান সভা, ফরাসি বিপ্লবের পরে সংবিধান সভা যে অধিকারের ঘোষণা করেছিলেন, সেখানে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছিল আইনের চোখে সবাই সমান। কিন্তু রোজবেয়ার যেটা করেছেন, আইনের চোখে সবাই সমান নয়, রোজবেয়ার ভয় সৃষ্টি করেছেন। তাহলে সন্ত্রাসের বিপক্ষে আমরা যে সব যুক্তি দেখলাম, তাতে আমরা দেখেছি যে গিলোটিনে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারাই কিন্তু এখানে প্রাণ হারিয়েছেন। আমরা ফরাসি বিপ্লবের বিভিন্ন ভিডিওর আলোচনাতে দেখেছি যে তৃতীয় সম্প্রদায় অবহেলিত, তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যারা উদীয়মান ধনিক বণিক শ্রেণী, তারা 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 সুবিধাবাদী, তারাই ক্ষমতা আসার জন্য বিপ্লবে ডাক দিয়েছিলেন মুষ্টিমেয় যাজক এবং মুষ্টিমেয় অভিজাত ধনিক শ্রেণীর হাত থেকে ক্ষমতা নেওয়ার জন্যে। কিন্তু ফ্রান্সের যে সন্ত্রাসের শাসন পরিস্থিতির প্রেক্ষাপটে এসেছে, তাতে তৃতীয় শ্রেণীর মানুষ গিলোটিনের প্রাণ দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ মানুষ, অর্থাৎ বেশিরভাগ মানুষ তৃতীয় শ্রেণীর থেকে প্রাণ দিয়েছেন। এখানে আমরা ঐতিহাসিক লেফেভার এবং কোবান বলেছেন যে, লেফেভার বলেছেন এবং তার সঙ্গে কোবানও বলেছেন যে 85% মানুষ তৃতীয় সম্প্রদায়ের মধ্য থেকে নিহত হয়েছে। গিলোটিন যন্ত্রে যে হত্যা করা হয়েছে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে থেকে 85% মানুষকে। আর যাজক সম্প্রদায়ের 6.5% মানুষকে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়েছে। অভিজাত সম্প্রদায়ের মধ্যে থেকে মাত্র 8.5%, 8.5% মানুষকে অভিজাতর মধ্যে থেকে হত্যা করা হয়েছে। তাহলে যাজক এবং অভিজাতর গিলোটিন যন্ত্রে হত্যার সংখ্যা খুবই কম, অথচ তৃতীয় সম্প্রদায়ের গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়েছে 85%। ঐতিহাসিক ডেভিড থমসন বলছেন যে কৃষকদের মধ্যে থেকে হত্যা করা হয়েছে, কৃষকদের মধ্যে থেকেও হত্যা করা হয়েছে 70% মানুষকে। তাহলে সন্ত্রাসের রাজত্ব কিসের জন্য, কাদের জন্য সন্ত্রাসের রাজত্ব? তাহলে আমরা দেখছি যে মুষ্টিমেয় যাজক অভিজাত শ্রেণী যেভাবে ক্ষমতায় ছিলেন রাজতন্ত্রে, এবং তারা তৃতীয় সম্প্রদায়ের গরিব মানুষকে, যেখানে তৃতীয় সম্প্রদায়ের মানুষ হলো 97%, সেই 97% মানুষকে তারা অত্যাচার করেছে, শোষণ করেছে, নিপীড়ন করেছে। আর কৃষকদের সংখ্যা ছিল এই 80%, তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে এখানে তাদের নিপীড়ন করা হতো, শোষণ করা হতো।
কিন্তু আজকে বিকল্প শাসন হিসাবে যে রেইন অফ টেরর ফ্রান্সে চালু হলো, এটা কি সেই শাসনের থেকে খুব ভালো শাসন? শুধু হত্যা আর হত্যা। 70% কৃষককে হত্যা করা হলো। তাহলে এত হত্যার মধ্যে থেকে তাহলে এই সন্ত্রাসী রাজত্ব এটা সমর্থনযোগ্য নয়। এটাকে গণতন্ত্র প্রিয় মানুষ যারা মানবিক তারা রেইন অফ টেররকে কখনোই সমর্থন করবেন না। ঐতিহাসিক তবুও আমরা বলবো যে সন্ত্রাসী রাজত্বের ক্ষেত্রে কিছু পক্ষে আমরা যুক্তি তুলে ধরতে পারি। এত কিছু বিপক্ষে যুক্তি থাকলেও তার রাজত্বের ওই সময় যে প্রেক্ষাপট, সেখানে সন্ত্রাসী রাজত্বর পক্ষে কতগুলি যুক্তি আমরা তুলে ধরব। 1 নম্বর যুক্তি হলো যে এটা আপৎকালীন স্বৈরতন্ত্র। দেখো, কোনো স্বৈরাচারী সরকার চিরস্থায়ী হয় না। কোনো স্বৈরাচারী একনায়কত্ব চিরস্থায়ী হয় না। সন্ত্রাসী রাজত্ব একটা 13 মাসের মধ্যে একটা অরাজকতা, ফ্রান্সের মধ্যে যে অরাজকতা, আইনের অনুশাসনের অভাব ছিল, সেটাকে দূর করতে সক্ষম হয়েছে এবং আপাত দৃষ্টিতে ফ্রান্সে আভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছে এই সন্ত্রাসের শাসন। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে যে বিদ্রোহ সংগঠিত হচ্ছিল, সেই বিদ্রোহগুলিকে কঠোর হাতে এই সন্ত্রাসের শাসন দমন করেছে। টেলর বলছেন, ঐতিহাসিক টেলর বলছেন যে রেইন অফ টেরর অর্থাৎ সন্ত্রাসী রাজত্ব বিপ্লবকে রক্ষা করেছে। এখন আমরা আগেই বলেছি যে ফরাসি বিপ্লবটা হলো শাসন ব্যবস্থার হঠাৎ বড় ধরনের পরিবর্তন। বিপ্লব যে একটা সামাজিক পদ্ধতি, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তনের একটা পদ্ধতি, একটা সোশ্যাল প্রসেস, একটা সামাজিক পদ্ধতি এবং মেথড, এবং এই মেথডের মধ্যে দিয়ে প্রচলিত শাসক শ্রেণী, অত্যাচারী শাসক শ্রেণী ক্ষমতাচ্যুত হয়ে একটা সাধারণ মানুষের শোষিত বঞ্চিত মানুষের সরকার তৈরি হবে, প্রগতিশীল সরকার তৈরি হবে এবং সেই সরকার, প্রগতিশীল সরকার সাধারণ মানুষের কল্যাণ করবে। এমন অর্থে ফরাসি বিপ্লব কিন্তু বিপ্লব নয়। তবুও বিপ্লবের চেয়ে সাম্য, মৈত্রী, আদর্শ, গণতন্ত্র, এই যে সৌভ্রাতৃত্ব, এই যে আদর্শগুলো ফরাসি বিপ্লবের 1789 সালের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তারা স্লোগান তুলে ধরেছিল এবং যে আদর্শ বিশ্বে একটা বিরাট আলোড়ন সৃষ্টি করেছে, সেই আদর্শগুলো কোথায় সন্ত্রাসী রাজত্বের মধ্যে? তবুও সাময়িকভাবে ফ্রান্সে একটা স্থিরতা, পলিটিক্যাল স্টেবিলিটি ওই সময়ের মধ্যে, ওই সময় প্রায় 1 বছর ধরে ছিল, এই কথা আমরা বলতে পারি। নাম্বার 2, ওলার বলেছেন, ঐতিহাসিক ওলার বলেছেন আভ্যন্তরীণ প্রতি বিপ্লবকে দমন করতে পেরেছে। আভ্যন্তরীণ প্রতি বিপ্লব কাকে বলে? বিপ্লবকে ধ্বংস করার জন্য বিপ্লব, এই বিপ্লবকে ধ্বংস করতে পেরেছে। আর জাতীয় নিরাপত্তা রক্ষা করতে পেরেছে সন্ত্রাসী রাজত্ব। জাতীয় নিরাপত্তা কাকে বলে? ফ্রান্সের সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি আক্রমণ থেকে ফ্রান্সকে রক্ষা করতে পেরেছে। তাই সাময়িকভাবে এই রেইন অফ টেররের প্রয়োজন ছিল, কিন্তু এটা স্থায়ীভাবে প্রয়োজন ছিল না। এই কথা ঐতিহাসিক ওলার বলেছেন। ঐতিহাসিক হেজ বলেছেন যে বিপ্লবকে রক্ষা করা হয় রেইন অফ টেররের মাধ্যমে। আর ফ্রান্সকে ইউরোপের ভৌগোলিক ম্যাপে রক্ষা করা হয়। ইউরোপ মহাদেশে যে বিভিন্ন দেশ ফ্রান্সকে আক্রমণ করেছে বা করতে উদ্যোগী, তাদের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করতে পেরেছে এই সন্ত্রাসী রাজত্ব। মাতিয়ে লেফেভার তারা বলছেন যে সমাজে বিপ্লবের আদর্শ প্রতিষ্ঠা, পরিবর্তনের আদর্শ প্রতিষ্ঠা আর আর্থিক সংস্কার, এই দুটোর জন্যে তোমার
রেন অফ টেররের প্রয়োজন ছিল। একথা কারা বলেছেন? একথা মাতিয়ে বলেছেন, লেফেভার বলেছেন। নাম্বার 3 নম্বর যুক্তি হলো যে সন্ত্রাস ছাড়া ফ্রান্সে সেই সময় কালোবাজারি দমন করা সম্ভব ছিল না। অসাধু ব্যবসায়ীরা যেভাবে দ্রব্যর দাম বাড়িয়ে ফাটকাবাজি করে দ্রব্যের বেশি দামে বিক্রি করার মধ্য দিয়ে ক্রেতাদের ঠকাচ্ছিল, সেই অবস্থা থেকে রক্ষা করবার, সেই অবস্থা থেকে সাধারণ মানুষকে, ক্রেতাদের রক্ষা করবার জন্যে তোমার সন্ত্রাসের রাজত্বের প্রয়োজন ছিল। এছাড়া শ্রমিকদের, খেটে খাওয়া মানুষদের নিম্ন মজুরি নির্ধারণ করা দরকার। সন্ত্রাসের রাজত্বে শ্রমিকদের জন্য নিম্ন মজুরি আইন চালু করেছে। এছাড়া ভূমিহীন যারা কৃষক ফ্রান্সের বহু ছিল, তাদের সংখ্যা অনেক, তাদেরকে জমি দানের ব্যবস্থা করেছে, তাদের জমি বন্টন করেছে এই অল্প সময়ের রাজত্বে। নাম্বার 4, রবিনসন এবং বিয়ার্ড বলেছেন যে সন্ত্রাসের সময় সাধারণ মানুষ, রবিনসন এবং বিয়ার্ড কি বলেছেন? সন্ত্রাসের রাজত্বের সময় সাধারণ মানুষ আমোদ প্রমোদে দিন কাটাতো, আমোদে প্রমোদে উৎসবের মধ্যে দিন কাটাতো। ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের সময় থিয়েটার হলগুলি পরিপূর্ণ হতো, অপেরা হলগুলি পরিপূর্ণ থাকতো, ভর্তি হয়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত, খালি থাকতো না। তাহলে এদের বক্তব্য যে সন্ত্রাসী রাজত্বের গুরুত্ব আছে। যাই হোক, আমরা সবশেষে বলবো যে পক্ষে বিপক্ষে যুক্তি যাই থাকুক না কেন, সাময়িক সময়ের জন্য ফ্রান্সকে রক্ষা করা দরকার ছিল, আর ফ্রান্সের আভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দরকার ছিল। এই বাস্তব প্রয়োজনে সন্ত্রাসের শাসন হয়তো এই ধরনের একটা ভীতি সরকার দরকার ছিল, কিন্তু এর পরিবর্তে গণতান্ত্রিক সরকার গঠিত হলে তাতে যে শান্তি শৃঙ্খলা রক্ষা হতো না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে বিদেশি শত্রুর হাত থেকে ফ্রান্সকে রক্ষা করা সম্ভব হতো না, এ কথাও আমরা জোর দিয়ে বলতে পারি না। তবে একটা অমানবিক যে সরকার, হত্যাকারী রেন অফ টেরর, এটাকে লাল সন্ত্রাস বলা যায়, এটাকে শ্বেত সন্ত্রাস বলা যায়। এটা কখনোই সমর্থনযোগ্য নয়। যে রাজত্বে, যে একনায়কত্বে, যার রোবসপিয়ারের একনায়কত্বে, রোবসপিয়ারের স্বৈরাচারী শাসনের ফলে তিনি যে গিলোটিন যন্ত্র তৈরি করেছিলেন, তা সমর্থনযোগ্য নয়। ইতিহাস তার নিয়মে চলে, ইতিহাসের গতি সামনের দিকে, পিছনের দিকে নয়। তাই রোবসপিয়ার সন্ত্রাস সৃষ্টি করে এবং একক ক্ষমতা নিজের হাতে নিয়ে রাষ্ট্রকে ব্যবহার করে নিজের সহকর্মীদের তিনি হত্যা করেছিলেন। শেষ পর্যন্ত তাকে এবং তার ঘনিষ্ঠ যারা কিছু সহকর্মী ছিলেন, 26 জন মতো একসঙ্গে জনরোষে বিক্ষুব্ধ হয়ে তারা ওই গিলোটিন যন্ত্রের মাধ্যমে তাদেরকে হত্যা করেছেন। তাই গিলোটিন ইজ গিলোটিন, যে গিলোটিন যন্ত্র ব্যবহার করেছেন প্রথম এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে অশান্তি সৃষ্টি করা, হত্যালীলা করা, মানুষকে হত্যা করা, এটা কখনই সমর্থনযোগ্য নয়। তাই আমরা এই কথা শিখব যে কখনোই সন্ত্রাস বা ভীতির মধ্য দিয়ে জনসমর্থন স্থায়ীভাবে লাভ করা যায় না। আর শাসক যতই তার হাতে ক্ষমতায় থাক না কেন, তার হাতে মিলিটারি থাক, তার হাতে গোয়েন্দা থাক, তার হাতে তোমার অস্ত্র থাক না কেন, জনরোষ এবং জনবিক্ষোভ এবং জনগণকে যদি বঞ্চিত করে শাসক শ্রেণী, ভয় দেখিয়ে, ভীতি সন্ত্রাস করে, গায়ের জোরে তাদের জনগণের আন্দোলনকে দমানো যায় না। এটাই সন্ত্রাস, সে রাজত্বের ইতিহাস এটাই আমাদের শেখায় যে শাসক যতই গায়ের শক্তি প্রয়োগ করুক না কেন, তাকে কোনো মতেই জনসাধারণকে, সেই আমরা বলেছি যে
70%, সেখানে বিতর্ক থাকতে 70% কৃষককে হত্যা করা হয়েছে, সেখানে তোমার 85% তৃতীয় সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে। আবার কোনো হিসাবে দেখা যায় যে যাজক যারা ধনী তারা মাত্র 6.5% তাদেরকে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়েছে। তাদের সন্ত্রাসের শাসন কিন্তু নিরপেক্ষ একটা শাসন ছিল না, সেখানে গরিব মানুষকে হত্যা করা হয়েছে। গরিবকে রক্ষার নামে, বিপ্লবকে রক্ষার নামে তারা বিপ্লবকে ধ্বংস করেছে। বিপ্লবের আদর্শ কখনই ধ্বংসমূলক নয়, গঠনমূলক। বিপ্লব হচ্ছে একটা সামাজিক প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা সমাজ, অর্থ, রাজনৈতিক অবস্থার মৌলিক পরিবর্তন ঘটিয়ে নতুন একটা শাসক শ্রেণীকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে। আর সেই শাসক শ্রেণী পুরাতন শাসক শ্রেণী অপেক্ষা অনেক উন্নত মানের হবে এবং প্রগতিশীল হবে। আর শোষিত বঞ্চিত মানুষের হাতেই মূলত রাজনৈতিক ক্ষমতা যাবে এবং ইকুয়াল ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা হবে। এমন একটা পদ্ধতি, এমন একটা অনুকূল পরিবেশ, যে পরিবেশের মধ্যে ভয় থাকবে না। তাহলে সন্ত্রাসের রাজত্ব, এই যে তারা বিপ্লবকে রক্ষা করছি নাম করে বিপ্লবকে ধ্বংস করেছে অগণতান্ত্রিকভাবে, ফোর্স প্রয়োগ করে, তাহলে এটা সমর্থনযোগ্য নয়। যাই হোক, আমরা আলোচনা করলাম, আমরা বুঝবো এবং ক্লাসে টেক্সট বই আমরা পড়ে এটাকে মনে রাখার চেষ্টা করব। আশা করি তোমরা মনে রাখতে পারবে এবং ভালো করে ভিডিওটা শুনবে। এবং যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। এই বলে আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করছি।